শ্রীকৃষ্ণের নশ্বর দেহের অন্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দাপর যুগের অবসান এবং কলিযুগের প্রারম্ভ হল। ইতিমধ্যে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে সুরম্য দেবালয় স্থাপন করেছেন এবং দৈববাণী মোতাবেক নীলমাধবের দারুমূর্তি প্রতিষ্ঠিত করেছেন। স্বয়ং সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করলেন। শ্রীকৃষ্ণের দেহ নির্গত পরমাত্মা সেই দারু ব্রহ্মরূপী নীলমাধবের মধ্যে অধিগত হলেন এবং শ্রী জগন্নাথ দেব রূপে ধরাধামে অধিষ্ঠিত হলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন নিজেকে জগন্নাথ দেবের প্রধান সেবক হিসাবে ঘোষণা করলেন এবং নিঃসংকোচে প্রভুর মন্দিরের সাফাই কার্যেও সহায়তা করলেন। তৎকালীন সময় হতেই সেই প্রথাই প্রচলিত রইল। নমস্কার সকলকে। আজ প্রভু জগন্নাথ দেবের আরও একটি অভূতপূর্ব লীলার মাহাত্ম্য বর্ণনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি পর্বে। রাজা ইন্দ্রদ্যুম্নের উত্তরসূরি রাজা পুরুষোত্তম দেব গজপতির বাগদান হয়েছিল কাঞ্চীর রাজকুমারীর সঙ্গে। ইতিমধ্যে কাঞ্চী নরেশের স্বাদ হল জগন্নাথ দেব দর্শনের। যথা ইচ্ছে তথা কর্ম। রাজা এসে উপস্থিত হলেন তার কন্যার ভাবী শ্বশুরালয়ে এবং এসে যা দেখলেন তা তার মনে যার পরনাই কৌতুকের সৃষ্টি করল। কাঞ্চী নরেশ জগন্নাথ দেব দর্শনে গিয়ে দেখলেন যে তার ভাবী জামাতা পুরী নরেশ পুরুষোত্তম দেব গজপতি স্বয়ং ঝাঁটা হাতে মন্দির প্রাঙ্গণ সাফাই কার্যে লিপ্ত। তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন যে কোনো সাফাই কর্মীর সঙ্গে তিনি তার কন্যার বিবাহ দেবেন না কোনো মতেই। তার এই অহংকারপূর্ণ বাক্যবাণ রাজা পুরুষোত্তম দেবের মনে গভীর ক্রোধের উদ্রেক করল এবং কাঞ্চী নরেশকে সমুচিত জবাব দেওয়ার জন্য তিনি অবিলম্বে কাঞ্চী আক্রমণ করে বসলেন। আর এখানেই তিনি মস্ত বড় হঠকারিতা করে ফেললেন। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার দরুন সেনাবাহিনী সঠিক পদ্ধতিতে সংগঠিত না করেই এবং সর্বোপরি জগদীশ্বর জগন্নাথ দেবের অনুমতি ব্যতীত যুদ্ধক্ষেত্রে গিয়ে তাই যা হওয়ার তাই হলো। শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়ে নিজ ভূম পুরীতে প্রত্যাবর্তন করলেন রাজা পুরুষোত্তম দেব। যুদ্ধে পরাজিত হলেও রাজার মনোবল কিন্তু অটুট রইল। তিনি পুনরায় সেনাবাহিনী সংগঠিত করলেন এবং কাঞ্চী আক্রমণের মনস্থ করলেন। আর পূর্বের ন্যায় ভুল করলেন না। যথাসময়ে যুদ্ধযাত্রার দিনক্ষণ উপস্থিত হল। রাজা গেলেন জগন্নাথ দেবের আশীর্বাদ ভিক্ষা করতে। তার পদতলে নতজানু হয়ে অনুমতি নিলেন। অতঃপর বিশাল বাহিনী সমেত কাঞ্চী অভিমুখে গমন করলেন। এক্ষণে একটি শ্বেত অশ্বে সওয়ার হলেন বলরাম দেব এবং একটি কালো অশ্বে সওয়ার হলেন স্বয়ং জগন্নাথ দেব। রাজার বাহিনীর সম্মুখে কিছুটা ব্যবধান রক্ষা করে তারাও আগুয়ান হলেন
কাঞ্চির উদ্দেশ্যে। বহু ক্রোশ পথ পাড়ি দেওয়ার পর বর্তমান চিল্কা হ্রদের নিকট আদিপুর নামক গ্রামে পৌঁছে দুজনেই ক্লান্ত এবং পিপাসার্ত হয়ে পড়লেন। এই স্থানে তারা দেখা পেলেন মনিকা নামক এক দুগ্ধ বিক্রেতা রমণীর। সে পিপাসার্ত বলরাম দেব এবং জগন্নাথ দেবকে দইয়ের ঘোল পান করতে দিল, কিন্তু তাদের স্বরূপ অনুধাবন করতে ব্যর্থ হল। ঘোল পানের উপান্তে মনিকা প্রভুর নিকট মূল্য দাবি করলে বলরাম দেব তাকে নিজের অঙ্গুরীয় প্রদান করলেন এবং বললেন যে খানিক পশ্চাতে রাজা পুরুষোত্তম দেব আসছেন, তাকে এই অঙ্গুরীয় প্রমাণস্বরূপ দেখালে তিনি ঘোলের মূল্য প্রদান করবেন। অশ্বারোহী জগন্নাথ দেব এবং বলরাম দেব প্রস্থান করার কিছুক্ষণ পরেই সেই স্থানে উপস্থিত হলেন সেনাবাহিনী সমেত রাজা। মনিকা তাকে সেই অঙ্গুরীয় প্রদর্শন করল এবং ঘোলের মূল্য দাবি করল। বিস্মিত রাজা বলরাম দেবের অঙ্গুরীয় চিনতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে বলল, খানিক আগেই রাজার দুই সেনাপতি এই স্থান হতে গমন করার সময় সে তাদের পিপাসা নিবৃত্তি ঘটানোর জন্য ঘোল পান করিয়েছে। অভিভূত রাজা অনুধাবন করলেন স্বয়ং জগন্নাথ দেব তার সহায়তা করার জন্য তার সঙ্গেই চলেছেন। নতুন করে উদ্দীপ্ত হলেন তিনি। প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়লেন কাঞ্চির সেনার উপর। প্রভুর আশীর্বাদে পরাভূত করলেন কাঞ্চিরাজকে। তার কন্যাকে বন্দি করে নিয়ে আসলেন পুরীতে। সকলে মনে করল রাজা বোধহয় বিবাহ করবেন রাজকুমারীকে, কিন্তু অভিমানী রাজা তার বিশ্বস্ত মন্ত্রীর জিম্মায় রাজকুমারীকে সমর্পণ করে তাকে নির্দেশ দিলেন তিনি যেন কোনো সাফাই কর্মীর সঙ্গেই এই কন্যার বিবাহ সম্পন্ন করেন। রাজার নির্দেশ মোতাবেক মন্ত্রী কাঞ্চির রাজকন্যাকে তার নিজ গৃহে নিয়ে এলেন। সেই রাত্রেই মন্ত্রীর স্বপ্নে আবির্ভূত হলেন জগন্নাথ দেব। তাকে নির্দেশ দিলেন যে রাজকন্যা যেন মহা সমাদরে তার গৃহে অবস্থান করেন এবং যথাসময়ে তিনি তার ভবিষ্যৎ নির্দিষ্ট করবেন। কিছুদিনের মধ্যেই রথযাত্রার পুণ্যলগ্ন এসে উপস্থিত হল। চতুর্দিকে উৎসবের আবহ। রথযাত্রার পূর্বরাত্রে পুনরায় জগন্নাথ দেব মন্ত্রীকে স্বপ্নাদেশ দিলেন। স্মরণ করালেন রাজকন্যার বিবাহ সম্পর্কিত রাজা পুরুষোত্তম দেবের নির্দেশের কথা। তিনি মন্ত্রীকে বললেন, রথযাত্রার দিন প্রত্যুষকালে রাজকন্যাকে বিবাহের সাজে সজ্জিত করে মন্দিরে উপস্থিত হতে এবং সেই স্থানে স্বর্ণমুকুট পরিহিত, স্বর্ণালঙ্কার ভূষিত, রেশমি বস্ত্র পরিহিত যে ব্যক্তিকে তিনি দেখবেন ঝাড়ু হাতে সাফাই কর্মীর কর্মসম্পাদনে ব্রতী রয়েছেন, তার সঙ্গেই রাজকন্যার বিবাহ সম্পন্ন করার নির্দেশ দিলেন। প্রভুর আদেশ অনুসারে মন্ত্রী পরদিন মন্দিরে উপস্থিত হতেই
দেখলেন রীতি অনুযায়ী রাজা পুরুষোত্তম গজপতি স্বয়ং রাজবেশে সজ্জিত হয়ে মন্দির সাফাইয়ের কর্মে ব্রতী হয়েছেন। তিনি রাজাকে প্রভুর স্বপ্নাদেশের কথা বিস্তারিত বললেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং জগন্নাথ দেবের আদেশ শিরোধার্য করে কাঞ্চীর রাজকন্যাকেই মহা সমারোহে বিবাহ করলেন। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ লিখুন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে এইরকমই আরও একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।